নমস্কার। আজ আমরা ভারতের সবথেকে বড় কোম্পানিগুলোর একটার ভেতরে ঘটে যাওয়া কিছু এমন ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে আপনি চমকে উঠবেন। এই ঘটনাটা শুধু একটা অফিসের গণ্ডির মধ্যে আটকে নেই, এর প্রভাব আসলে আরও অনেক গভীর। ভাবা যায়, দেশের এত বড় একটা নামী কোম্পানির বন্ধ দরজার পেছনে আসলে কি এমন চলছিল যা পুলিশ থেকে শুরু করে দেশের টপ ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোরও ঘুম কেড়ে নিয়েছে। চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। গল্পটার শুরু কিন্তু নাসিকের দেবলালি পুলিশ স্টেশন থেকে। টিসিএসের একজন মহিলা কর্মচারী সেখানে যান আর নিজের ওপর হওয়া অত্যাচারের কথা খুলে বলেন। আর তার মুখে যা শুনলেন তাতে তো অফিসারদের মাথায় হাত। ওই মহিলা কর্মচারী জানান যে 2022 সাল থেকে মানে প্রায় 4 বছর ধরে অফিসের মধ্যেই তার উপর চলছিল অকথ্য অত্যাচার। তাকে নাকি বারবার যৌন হেনস্থা করা হয়েছে, তার ধর্ম নিয়ে অপমান করা হয়েছে, এমনকি তাকে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেয়া হয়েছে। দেখুন, অভিযোগগুলো এতটাই মারাত্মক ছিল যে পুলিশ প্রথম দিনে বুঝে যায় এটা শুধু সাধারণ একটা হ্যারাসমেন্টের কেস নয়, এর শিকড় আরও অনেক গভীরে। তদন্ত এগোতেই প্রথমে ধর্ম পরিবর্তন এবং তারপর লাভ জিহাদের মতো সিরিয়াস বিষয়গুলো সামনে আসতে শুরু করে। তবে এই কেসের সবথেকে চমকে দেওয়ার মতো পার্ট কোনটা জানেন? পুলিশের তদন্তের পদ্ধতিটা। অভিযোগগুলো প্রমাণ করার জন্য নাসিক পুলিশকে একেবারে ফিল্মি কায়দায় একটা আন্ডারকভার অপারেশন চালাতে হয়েছিল। তো পুলিশ কি করলো? তারা কয়েকজন মহিলা অফিসারকে সাধারণ এমপ্লয়ি সাজিয়ে কোম্পানির ভেতরে পাঠিয়ে দিল। আর একদিন দুদিন নয়, টানা 40 দিন ধরে তারা সেখানে চাকরি করার অভিনয় করে আর সবার ওপর গোপনে নজর রাখে। তারাই ভেতর থেকে প্রমাণ জোগাড় করে আনে যে কিভাবে সেখানকার পরিবেশটা অসহ্য হয়ে উঠেছিল। আর এই আন্ডারকভার অপারেশন থেকে যা সামনে এলো তা ছিল এক কথায় শকিং। পুলিশ জানতে পারে এটা কোনো একজন বা দুজনের কাজ নয়, এর পেছনে একটা অর্গানাইজড চক্র কাজ করছিল। তদন্তে যাদের নাম সামনে আসে তারা হলো আসিফ আনসারি, সাদ শেখ, শাহরুখ কুরেশি, রাজা মেমন, তৌসিফ আথার আর দানিশ শেখ। এর সাথে নিদা খান নামে এক মহিলারও নাম উঠে আসে। এদের মধ্যে 6 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু এই পুরো চক্রের মাথা, যাকে বলা হচ্ছে লেডি ক্যাপ্টেন, সেই নিদা খান কিন্তু এখনও ফেরার। এদের টার্গেট করার পদ্ধতিটা ছিল খুব ঠান্ডা মাথার, একেবারে ছকে বাঁধা। প্রথমে এরা এমন মহিলার সহকর্মীদের খুঁজে বের করত যারা হয়তো ব্যক্তিগত জীবনে কোনো সমস্যায় ভুগছে। তারপর মহিলা অভিযুক্তরা তাদের সাথে বন্ধুত্ব পাতাত। বিশ্বাস তৈরি হয়ে গেলে কিছু সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন সব জিনিস শেয়ার করা হতো যা দিয়ে আস্তে আস্তে তাদের মগজ ধোলাই করা হতো, তাদের নিজের ধর্ম নিয়ে মনে হীনমন্যতা তৈরি করা হতো। আর একবার যখন শিকার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ত, তখনই পুরুষ অভিযুক্তরা তাদের শোষণ করত বলে অভিযোগ। এবার একটু দেখি এই ব্রেন ওয়াশিংয়ের ফলে একজন মানুষের ওপর ঠিক কী প্রভাব পড়েছিল। একজন ভুক্তভোগীর পরিবার তার মধ্যে এমন কিছু পরিবর্তন দেখতে পায় যা তাদের রীতিমতো চিন্তায় ফেলে দেয়। পরিবর্তনগুলো এতটাই চোখে পড়ার মতো ছিল। ভাবুন, যে মেয়েটা জিন্স পরত সে হঠাৎ করে ফুলহাতা সালোয়ার স্যুট আর হিজাব পরা শুরু করলো। যে নিয়মিত মন্দিরে যেত সে মন্দিরে যাওয়াই বন্ধ করে দিল, কপালে তিলক লাগালো ছেড়ে দিল, এমনকি অফিসের প্রার্থনা কক্ষে গিয়ে নামাজ পড়াও শুরু করে। রমজান মাসে বাড়িতে মিথ্যে বলে রোজা রাখত আর লুকিয়ে ইফতার করত। মানসিকভাবে তাকে কতটা কন্ট্রোল করা হয়েছিল সেটা তার একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তার পরিবার যখন তাকে বোঝানোর চেষ্টা করে যে অভিযুক্ত দানিশ বিবাহিত, তখন সে উত্তর দেয়, দানিশ আমাকে ভীষণ ভালোবাসে আর আমি ওর জন্য সব কিছু করতে পারি। ভাবা যায়, সে ধর্ম পরিবর্তন করতেও রাজি হয়ে গিয়েছিল। ব্যাপারটা আর শুধু একটা কোম্পানির ভেতরের অপরাধের মধ্যে আটকে থাকেনি। তদন্ত যত এগোতে থাকে ততই এটা একটা ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, মানে জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর সেই কারণে দেশের বড় বড় এজেন্সিগুলোকে এই তদন্তে নামতে হয়। আর সেই কারণেই এখন এই কেসে তদন্ত করছে এসআইটি, এনআইএ, আইবি এবং মহারাষ্ট্র এটিএসের মতো দেশের সেরা সব এজেন্সি। এর থেকে বোঝা যায় মামলাটা ঠিক কতটা গুরুতর। এজেন্সিগুলো সন্দেহ করছে এর পেছনে একটা বড়সড় সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে, যার জাল হয়তো দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে আছে। তো এখন তদন্তটা শুধু আর হ্যারাসমেন্ট বা ধর্মান্তরকরণে আটকে নেই। এজেন্সিগুলো এখন খতিয়ে দেখছে যে এই পুরো নেটওয়ার্কটার পেছনে কোনো বিদেশি ফান্ডিং ছিল কিনা,
আর দেশের অন্যান্য কর্পোরেট অফিসগুলোতেও এই ধরনের চক্র সক্রিয় আছে কিনা। এই পুরো ঘটনাটা কিন্তু ভারতের কর্পোরেট দুনিয়ার জন্য একটা বড়সড় ওয়েক আপ কল। আচ্ছা, এ ব্যাপারে টিসিএস কি বলছে, আর এর থেকে বড় কি প্রশ্ন উঠে আসছে, চলুন দেখি। টিসিএস একটা অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়েছে যে তারা হ্যারাসমেন্টের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি মানে, আর অভিযুক্ত এমপ্লয়িদের সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। ভুক্তভোগীদের অভিযোগ হলো তারা নাকি এর আগেও অনেকবার কোম্পানির এইচআর ডিপার্টমেন্টকে জানিয়েছিল, কিন্তু তখন কোনো অ্যাকশনই নেওয়া হয়নি। এক্সপার্টরা বলছেন এই ঘটনাটা একটা খুব বড় মিথ ভেঙে দিয়েছে। আমরা ভাবতাম এই মৌলবাদ বা র্যাডিক্যালাইজেশনের শিকার শুধু অশিক্ষিত মানুষরাই হয়, কিন্তু এই কেসটা দেখিয়ে দিল বড় বড় কোম্পানিতে কাজ করা উচ্চশিক্ষিত লোকজনের মধ্যেও এটা কি সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়তে পারে। এটা সমাজের জন্য একটা বিরাট বিপদ সংকেত। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি করে দেয়। একটা বড় কোম্পানির দায়িত্ব কি শুধু লাভ করার মধ্যে শেষ হয়ে যায়, নাকি তাদের কর্মীদের মানসিক আর নৈতিক সুরক্ষা দেওয়াটাও তাদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে? এই প্রশ্নটা কিন্তু শুধু টিসিএসের জন্য নয়, আমাদের সবার ভাবার সময় এসে গেছে।